আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। অতিথি আমাদের মোহনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার এসইউ সেলিম। সেলিম, আপনাকে পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে স্বাগত। ধন্যবাদ আপনাকে। চলুন আজকের পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম কি তা জেনে নিই। দর্শক, প্রথম আলো শিরোনাম করেছে প্রধানমন্ত্রী ক্ষমতা কমানোর প্রস্তাব, অস্ত্র উদ্দীপনায় অভ্যুত্থানের দিনগুলো সংস্কার ছোট পরিসরে নাকি দীর্ঘমেয়াদী হবে জনগণের সিদ্ধান্ত নেবে। দৈনিক ইত্তেফাক, রাজধানীর 432 স্থান ছিনতাইয়ের হটস্পট, 10ম গ্রেডে উন্নীত করার দাবিতে প্রাথমিক শিক্ষকদের সমাবেশ। সমকাল, দাগী অপরাধীরা প্রকাশ্যে এসেই খুনোখুনিতে, আসছে ছাত্র নেতৃত্বের দল, নানা কৌতূহল। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে বেড়েছে নানা অপরাধ, এক কাতারে আসছে ইসলামী দলগুলো। দৈনিক যুগান্তর শিরোনাম করেছে আওয়ামী লীগের 15.5 বছরে ব্যাংক খাতে লুটপাট, সূচকগুলো উদ্বেগজনক। অপ্রয়োজনীয় সংস্কার প্রস্তাব, ঘোষণাপত্র ও নতুন দল, 3 ইস্যুতে সন্দেহ বাড়ছে বিএনপিতে। দৈনিক বণিক বার্তা শিরোনাম করেছে মানব পাচার সিন্ডিকেট সব সরকারের আমলেই রেহাই পেয়ে যায়। দ্য ডেইলি স্টার, 11 ওয়ার্ল্ড ব্যাংক funded projects, government said to repurpose $670 million loans. সেলিম, আমরা শিরোনামগুলো জানলাম, তো আমরা যদি এই প্রথম আলোর একটা নিউজ করেছে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর প্রস্তাব, আমরা জানি যে বিভিন্ন সংস্কার কমিশন হয়েছে, আমাদের সংবিধানেরও একটা চেঞ্জের সংস্কার করার প্রস্তাবনা আছে, সামনে নির্বাচন কমিশনও সংস্কারের। তো এই জায়গাটায় যদি আসি তাহলে আপনি কি বলবেন যে আমাদের দেশের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর যে ক্ষমতা, একচ্ছত্র আমরা যেটা বলি অধিকারী, একচ্ছত্র ক্ষমতার অধিকারী, তো সেক্ষেত্রে আসলে আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন? আসলে দেখুন, গত 15 বছরে আমরা যে ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার দেখেছি, এর আগেও নানা সময় আমরা বিভিন্ন সরকার দেখেছি যে প্রধানমন্ত্রীর ক্ষমতা, এককেন্দ্রিক ক্ষমতার কারণে কিন্তু তারা স্বৈরাচারী হয়ে পড়েন, এক পর্যায়ে সবাই তাকে সেই সাপোর্টগুলো করেন। তো আমাদের বেশ কিছুদিন ধরে, বিশেষ করে 111 এই প্রস্তাবটা এসেছিল যে আমাদের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা। তো এই ভারসাম্য আনার জন্য এখন নতুন করে আবার এই প্রস্তাবটি এসেছেন এবং আমরা প্রত্যাশা করি যে আসলে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে যদি ক্ষমতার ভারসাম্যটা তৈরি করা হয়, সেক্ষেত্রে আমাদের সরকার প্রধান যিনিই হন না কেন, যেই আসুন না কেন, তাকে স্বৈরাচারী মনোভাবটা অ্যাটলিস্ট মানে পরিত্যাগ করে সমালোচনার জায়গাটা তৈরি হবে, যেহেতু ক্ষমতার ভারসাম্য তৈরি হবে। তো এই বিষয়টা আসলে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্রস্তাবটার সাথে আমরা মোটামুটি পুরোপুরিভাবে একমত। এই রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য আনাটা খুবই জরুরি। জি, এখন আমাদের আবার নতুন করে নিত্য প্রয়োজনীয় বাজার, আমরা সংবাদেও দেখেছি নিত্য পণ্যের বাজার দরও বেড়ে যাচ্ছে, আসলে এটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব? দেখুন, গত 15 বছরে আমরা বিভিন্ন বিষয় শুনেছি নিত্য প্রয়োজনীয় মূল্যের বৃদ্ধির পেছনে, সিন্ডিকেটের কথা শুনেছি, আমদানিতে ভ্যাট ট্যাক্সের কথা শুনেছি। তো এই সরকার ক্ষমতায় এসে অন্তর্বর্তী সরকার তারা প্রতিশ্রুতি দিয়েছে যে তারা এই যে সিন্ডিকেট রাখবে না এবং একই সঙ্গে নিত্য পণ্যের দাম মানুষের নাগালের মধ্যে নিয়ে আসবে। তো আমরা দেখেছি যে সবজি সহ নানা কিছু নিত্য পণ্যে আমরা দেখেছি দাম কমেছে, আবার অনেক ক্ষেত্রে প্রায় শতাধিক পণ্যে ইতোমধ্যে ভ্যাট এবং ট্যাক্স বাড়ানো হয়েছে। এই কারণে নিত্যপণ্য, বেশ কিছু নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। তো এই বিষয়ে আমরা গত কিছুদিন ধরে সাধারণ মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সহ বিশেষজ্ঞদের তারা সমালোচনা করছেন নানা ভ্যাট ট্যাক্স বাড়ানোর পেছনে। যদিও IMF-এর যেসব পরবর্তী ঋণের কিস্তি, সেই কিস্তি পাওয়ার জন্যই এই ভ্যাট ট্যাক্স বাড়ানো হয়েছে বলে অনেকে মন্তব্য করেছেন। সরকার সেটি বলেছেন যে না, IMF-এর চাপে না, তারা রাজস্বের বৃদ্ধির জন্য এই ভ্যাট এবং ট্যাক্স বাড়িয়েছেন। তো সেক্ষেত্রে আমরা প্রত্যাশা করবো যে আসলে যে কারণেই হোক নিত্যপণ্য কিন্তু সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখা উচিত এবং মানুষের, আপনি দেখেছেন যে আয়ের সাথে ব্যয়ের যে অসঙ্গতি, সেটি কমানোর জন্য হলেও নিত্যপণ্যের যে কোনো উপায়ে আমাদের এটি নাগালের মধ্যে নিয়ে আসা উচিত এবং ভ্যাট ট্যাক্স কমানো উচিত। জি, আমরা যদি আসি, দৈনিক ইত্তেফাক একটা শিরোনাম করেছে
দেশের মানুষ কোন ধরনের নির্বাচন চায় তা না জেনে নির্বাচনের আয়োজন সম্ভব নয়, গতকালই প্রধান উপদেষ্টা বলেছেন। তো আসলে মানে জনগণ কি ধরনের নির্বাচন চায়? দীর্ঘমেয়াদী সংস্কার চায় নাকি আসলে একটা স্বল্পমেয়াদী সংস্কার করে একটা নির্বাচনে আমরা যাব? সংস্কার এবং নির্বাচন এটিকে আমি আসলে আলাদাভাবে দেখি না। নির্বাচনের জন্য সংস্কার জরুরি, সংস্কারের জন্য নির্বাচনও জরুরি। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে নির্বাচনের জন্য সংস্কারও কোনো বাধা নয়, সংস্কার হচ্ছে একটি চলমান প্রক্রিয়া। এবং এখন যে স্বল্পমেয়াদী সংস্কারগুলো করা হচ্ছে, বিভিন্ন বিষয়ে সুপারিশগুলো বিভিন্ন কমিশন গঠন করা হয়েছে, তারা সুপারিশ দিচ্ছেন। এই সুপারিশ বাস্তবায়নটা হঠাৎ করে হবে না, 6 মাস 1 বছর সময় বেঁধে দিয়ে হবে না। এটির জন্য দীর্ঘ প্রক্রিয়া দরকার এবং সেই প্রক্রিয়া সুপারিশগুলো ধারাবাহিকভাবে বাস্তবায়ন হবে। সেক্ষেত্রে আমাদের প্রধান উপদেষ্টা গতকালও স্পষ্ট করে বলেছেন, রাজনৈতিক দলগুলোর যে চাওয়া ডিসেম্বরের মধ্যে নির্বাচন, সেটি তিনি বলেছেন যে জনগণ যদি এই ডিসেম্বরের মধ্যেই সংস্কার করে নির্বাচন চায় সেটার জন্য তারা প্রস্তুত। তবে দীর্ঘমেয়াদী সুফল যদি এটির ভোগ করতে হয় তাহলে তাকে তিনি আরও 6 মাস বেশি সময় চেয়েছেন। এবং সেক্ষেত্রে আমাদেরও মনে হয় যে জনগণ আসলে এখন সিদ্ধান্ত নেওয়া উচিত তারা ডিসেম্বরের মধ্যে কতটুকু সংস্কার করে নির্বাচন দেওয়া সম্ভব। বিশেষ করে গতকাল প্রধান উপদেষ্টা যে বিষয়টি বলেছেন, তিনি জানিয়েছেন যে নির্বাচনের যে পরিবেশ, সুষ্ঠু অবাধ নির্বাচন, এটি জানেন যে আমাদের গত 3টি নির্বাচনে আমাদের নির্বাচন ব্যবস্থাকে ভেঙে ফেলা হয়েছে এবং বিভিন্ন আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকে ধ্বংস করা হয়েছে। সেক্ষেত্রে অবশ্যই আমাদের সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করার জন্য অথবা সুষ্ঠু নির্বাচনের জন্য জনগণের ভোটাধিকার প্রয়োগের জন্য আমাদেরকে কিছুটা সংস্কার অবশ্যই হওয়া উচিত এবং সেজন্য কিছুটা সময় দেওয়া উচিত বলে আমার মনে হয়। এখন সেটি হচ্ছে জনগণ এবং রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের বিষয়। ধন্যবাদ সেলিমা আপনাকে আমাদের স্টুডিওতে উপস্থিত থাকার জন্য। ধন্যবাদ আপনাকে এবং মোহনা টেলিভিশনের দর্শকদের।